আর কয়টা ভাত দাও। ভাত নাই রে মা। কেন, তোর পেট ভরে নাই? মা, আমার পেট ভরে গেছে। তুমি খাইছো মা? হ মা, আমি খাইছি। যখন রান্না করে উঠেছি তখন খুব ক্ষুধা লাগছিল, তখন আমি খাইছি ভাত। নে মা, হাত ধো। আব্বা, তুমি আমার বই আর স্কুল ড্রেস কিনে দেবা না? স্যারেরা প্রতিদিন আমার মন্দ কথা কয়। হ্যাঁ মা, আমি তোরে সামনের বাজারে বই আর স্কুল ড্রেস কিনা দেব। মা, তুমি কান্না করতেছো কেন? কই মা, কিছু না, চোখে কি যেন একটা পড়ছে। ভাবি, ভাবি, ভাবি ঘরে? আরে মুন্নির মা, কি হয়েছে? না ভাবি, কইছিলাম কি, মায়েরা না খাইয়া আছে, ঘরে এক মুঠো চাল নাই। আমারে 5 কেজি চাল বা 500 টাকা দেন, আপনি দেওরা আইলে আমি দিয়ে দিব। হনো মুন্নির মা, আমাকে তো টাকা পয়সা নাই যে আমরা মানুষের দান খয়রাত দিব। ভাবি, আপনি এগুলো কি কইতেছেন? দান খয়রাত কেন দিবেন? আপনার দেওরা তো কাম কইরা এসে শোধ কইরা দিব। আর শোধ দেওয়া লাগবে না, তুমি যাও, আর কখনো টাকা পয়সার জন্য আমাকে কাছে আসবে না। কি হয়েছে এখানে? আর কইও না, তোমার ভাইয়ের বউ আসছে 500 টাকা নেওয়ার জন্য। তোমার তো কোটি কোটি টাকা আছে, বস্তায় বস্তায় দিয়ে দাও। হনো, আমি তোমার একটা কথা কই, আমি টাকা কামাই কইরা বস্তা বইরা তোমার জন্য রাইখে দেই নাই। নয়ন আমার ভাই তা ঠিক আছে, তাই বইলে কি সব আমার দেখতে হইবে? আমারও তো সংসার আছে। এই বাড়িতে যে তোমাদের থাকতে দিছি এটাই কপাল। যাও, কোনো টাকা টোকা নাই। মায় বাইসে থাকতে কতগুলো টাকা খরচ করলাম, কেউ দিছে একটা টাকা? ভাইজান, আপনি এগুলো কি কইতেছেন? নয়ন আপনার ছোট ভাই, এই বাড়ির অর্ধেক তো সেও পাইবে। আর আপনি তো আমার শাশুড়ির পিছনে 1 টাকাও খরচ করেন নাই। আপনি জানেন না, আমার স্বামী বিদেশ থাকতে যত টাকা কামাইছে সবই আমার শাশুড়ির পিছনে খরচ করে ফেলছে। শেষ পর্যন্ত মায়ের সেবা করার জন্য বিদেশ থেকে একেবারে চলে আসছে। তারপর প্রায় 5 লাখ টাকার মতো ঋণ হয়ে যাই আমরা। তাই আমাগো এত সমস্যা হইতেছে। থাক ভাইজান, টাকা লাগবে না, আমাগো টাকা লাগবে না। ওইসব আলগা চোখের পানি দেখাইয়ে কোনো লাভ নাই। মায়ের অসুখের সময় কে কত টাকা খরচ করছে আমার ভালোই জানা আছে। যত সব ঢং। বন্ধু, তোর সংসারের যে অবস্থা, এতে একটা কিছু করা লাগে। বন্ধু, তুই একটা কাম কর, আমার মতন স্ট্যান্ডে ঘুরিয়া পানি বিক্রি কর, ভালো টাকা ইনকাম হইবে, অন্তত তোর সংসারটা তো চলিয়ে যাইবে। কিন্তু পানি বিক্রি করতে হলে তো পুঁজি লাগে। আমার কাছে বন্ধু কোনো টাকা পয়সা নেই। পুঁজি তো লাগবেই বন্ধু, পুঁজি ছাড়া কি ব্যবসা হয়? কিন্তু একটা কাম কর বন্ধু, আমি তোরে প্রথম চালানের ব্যবসার টাকাটা দিই, তুই এই যে ব্যবসা শুরু কর, যখন তোর সামর্থ্য হইব তখন তুই আমার দিয়ে দিবি। আচ্ছা, তাহলে তুই আমার দে তাইলে টাকা। এই নে বন্ধু, এখানে যে টাকা আছে, তুই প্রথম চালান ভরপুরভাবে মাল কিনতে পারবি। আর তুই এই দিক দিয়ে বিক্রি করিয়া তোর সংসারটাও চলবে, অন্তত তোর মেয়েটা তো ভালো মন্দ খাইতে পারবে বন্ধু। বন্ধু, তুই আমার অনেক বড় একটা উপকার করলি, আমি এই ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না। যা, তুই আমার বন্ধু না, এর আবার ঋণ কি? তুই যা, ওই দেয়া পানি কিনিয়া স্টেশনে পানি বিক্রি কর। আচ্ছা ঠিক আছে বন্ধু, আমি যাই তেলে, যাইয়ে পানি কিনি। হ্যাঁ আচ্ছা, যা বন্ধু। মা, মা, আমার অনেক ক্ষুধা লাগছে, আমারে কিছু খাইতে দাও। আমার কাছে কি, তোর বাজানের কাছে গিয়ে ক। তোরে তো খিদে কিসের? এত খাই খাই করো কে তুই? আমারে খা, আমারে খা।
যখন অভাব আসে তখন আপনও পর হয়ে যায়। একদিন মুন্নি আঙিনায় খেলতেছিল, মা ঘরের পাশে বসে কান্না করতেছে। মা! মুন্নি অসুস্থ হয়ে পড়ে। মা ছুটে আসে এবং এমার্জেন্সি হাসপাতালে নিয়ে যায়। জীবন কখনো কখনো এক মুহূর্তেই ওলটপালট হয়ে যায়। ক্ষুধার জ্বালা সইতে সইতে ছোট মুন্নির শরীরে বাসা বেঁধেছে ভয়ঙ্কর রোগ, গ্যাস্ট্রিক থেকে আলসার। আর ডাক্তার যখন ক্যান্সারের আশঙ্কার কথা শোনালেন, তখন নয়নের পায়ের নিচের মাটি যেন সরে গেল। দেখুন, চিন্তার আপাতত কোনো কারণ নাই। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, এই ওষুধগুলো পরে ঠিকভাবে খাওয়াবেন এবং যত দ্রুত সম্ভব আপনি ওষুধগুলো আনার ব্যবস্থা করবেন। কিন্তু নয়ন এই ঔষধের টাকা কোথায় পাবে? মধ্যবিত্ত মানুষের জীবনই এমন, অসহায় আর নীরব কষ্টে ভরা। তবুও বাবার বুকের ভেতর একটাই প্রশ্ন ঘুরে বেড়ায়, কি হবে মুন্নির? মুন্নির বাপ, ডাক্তার তোমার কি কইল? আমার মুন্নির কিছু হইবে না তো? আরে তুমি কান্না করো না, আমার মুন্নির কিছু হইব না। এই যে ডাক্তার ওষুধ লিখে দিছে, এই ওষুধ খাওয়াইলেই মুন্নি ভালো হয়ে যাবে। এই মুহূর্তে এতগুলো টাকা কই পাবা? কি করবা? আমি কিছু জানি না মুন্নির বাপ, তুমি আমার মুন্নিরে বাঁচাও। আমার মুন্নির কিছু হয়ে গেলে আমি মরে যাবো। তুমি চিন্তা করো না, আমি ওষুধের ব্যবস্থা করতেছি। তুমি যাও, তুমি মুন্নির কাছে যাও। কিন্তু অবাক করার বিষয় হল, ঔষধের টাকা নয়ন কোথায় পাবে? তার পকেট একদম খালি। প্রেসক্রিপশনটা হাতে নিয়ে ফার্মেসির সামনে বারবার ঘুরে বেড়ায় সে, কিন্তু ঔষধ কেনার মতো সামর্থ্য নেই। অবশেষে বাধ্য হয়ে নয়ন একটা কঠিন সিদ্ধান্ত নেয়, একটা দোকান থেকে ঔষধ চুরি করে। একজন মধ্যবিত্ত বাবা কখন চোর হয়? সন্তানের জন্য। কারণ সন্তানের জন্য বাবারা এমন কিছু নেই যা করতে পারে না। কিন্তু এখানেই শেষ নয়। আব্বা, তুমি আইছো? হ মা, এই যে দেখ, আমি তোর লাগে ওষুধ নিয়ে আইছি। মারে, তুই সুস্থ হয়ে যাবি। নে মা, ওষুধগুলা খাইয়ে নে। মনের মা, তুমি ওর ওষুধগুলা খাওয়াই দাও। মারে, তোর কিচ্ছু হইব না, আমি আছি না তোর বাপ। তোর কিচ্ছু হইব না মা, তুই সুস্থ হয়ে যাবি, তুই সুস্থ হয়ে যাবি। মুন্নির বাপ, তুমি টাকা কই পাইছো? আর বইলো না, ওই আমার এক বন্ধু আছে, আমি তার কাছ থেকে জোর করে টাকা নিয়ে আইছি। এরপর মুন্নি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। কিছুদিন পর আবার আগের মতো খেলাধুলা করতে শুরু করে সে। মেয়েকে হাসি খুশি দেখে নয়ন ও ময়নার মনে অনেক দিন পর একটু স্বস্তি ফিরে আসে। তাদের ক্লান্ত হৃদয়ে যেন নতুন করে বাঁচার আশার আলো জ্বলে ওঠে। মুন্নি সুস্থ, কিন্তু অভাব। তোমাকে অনেক কষ্ট দিতেছি, তাই না? কিসের কষ্ট মুন্নির বাপ? এই যে সংসারে এত অভাব, ঠিকমতো চাল কিনতে পারি না, ঔষধ কিনতে পারি না, মাইয়ের জন্য স্কুলের বই কিনতে পারি না। আর এই যে তুমি কত পুরনো একটা কাপড় পরে আছো। শোনো, আমাকে একটুও কষ্ট হয় না, আর আমাকে তো এমন অবস্থা ছিল না। দেখো, সব আগের মতন হয়ে যাই বাবার। তুমি কোনো টেনশন করো না। আর যার কপালে এমন একটা স্বামী আছে, তার আবার কিসের কষ্ট? বরং তুমি আমগো লইগে অনেক কষ্ট করো। তোমাকে লাগিয়ে কষ্ট করবো না, কাগো লাগিয়ে কষ্ট করবো? তোমরাই তো আমার সব। মনের মা, আমি তেলে যাই, দেখি একটা কামের ব্যবস্থা করতে পারি কিনা। আচ্ছা, তাড়াতাড়ি বাড়ি ফিরো। মা, আমাদের এত কষ্ট কেন? শোনো, তোমার দাদি যে সময় মারা যায়, তখন তুমি ছোট আছিলা। তোমার আব্বাই যেমন তোমারে ভালোবাসে, তার মায়েরও সে একই রকম ভালোবাসতো।
হঠাৎ তোমার দাদি অসুস্থ হয়ে যায়, তোমার আব্বাই বিদেশ থেকে একেবারে চলে আসে, তার পিছনে সব টাকা খরচ হয়ে যায়, আমরা অনেক টাকা ঋণ হয়ে যাই। এরপরে আমাকে জীবনে এত কষ্ট চলে আসে। মা, আমি আর কখনো খিদের কথা কমব না। কি গো, তুমি কোথাও বের হচ্ছ? তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ, আমি বের হচ্ছি। কেন, কিছু বলবা? তুমি নয়নের বাড়ি থেকে কবে বের করবা? তুমি না বলছো নয়নের বাড়ি থেকে বের করে দিবা? আরে শোনো, একটু দয়া করছি, তা না হলে কবেই বাড়ি থেকে বের করে দিতাম। দয়া টয়া বুঝি না, তুমি বাড়ি থেকে নয়নের যেমনে হোক বিদায় করার ব্যবস্থা করো। তারপর ওই জমিটা আমার ভাইয়ের কাছে বিক্রি করে দাও। আমার ভাই কতদিন ধরে টাকা নিয়ে ঘোরে, কিন্তু ভালো জমিই পায় না। তুমি ওই জমিটা বিক্রি করে দাও, আমি তোমার ভালো দাম লই দেবো। আচ্ছা, তাহলে আমি যাই, দেখি কি করা যায়। না না, আমিও যাব, চলো। আচ্ছা চলো তাইলে। মুন্নি, মুন্নি, মুন্নি। ভাইজান, আপনি কিছু কইবেন? হ্যাঁ, নয়ন কই? হে তো ঘরে নাই, কেবল বাইরে এলো। কেন, কিছু কইবেন? না মানে কইতেছিলাম, পায়ের অসুখের সময় যে টাকাটা খরচ করছি, ওই টাকাটা তো আমারে নয়ন দিল না। আর যদি নাই দিতে পারে তাহলে এই জমিটা আমারে দিয়ে দিতে বলো, বাকি টাকাটা আমি দিয়ে দেব। তুমি কি বলো? হ, তোমার ভাইজান ঠিকই বলছে, জমিটা আমাদেরকে দিয়ে দাও, বাকি টাকাটা আমরা দিয়ে দিব। ভাইজান, মা তো আর মুন্নির বাপের একার না, মা তো আপনারও। আপনার মায়ের অসুখের পিছনে যে টাকা খরচ করছে তা মুন্নির বাপে একা সব কেন দেবে? সেই কৈফিয়ত কি আমি তোমারে দেব? তোমার লাগে কোনো কথা নাই। আমি যা কইছি, নয়ন আইলে তুমি নয়নের কাছে কইও। ভাইজান, এই বাড়ি বিক্রি কইরা দিলে আমরা কই থাকবো? আমরা কি রাস্তায় ঘুমামো? রাস্তায় ঘুমাবা না আসমানে ঘুমাবা, আমি কেমনে কমু? দেখো চিন্তা কইরা, না হইলে এই বাড়ি থেকে ঘাড় ধরে বের করে দেব। এই চলো। হঠাৎ একদিন আবার মুন্নি অসুস্থ হয়ে পড়ে। আমার একটু ধরো, আমার পেট অনেক জ্বালা করতেছে। কি হইছে মা তোর? মা তোর কি হইছে? মা, 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 আমার একটু ধরো। ও মুন্নির বাপ, মুন্নির বাপ, তুমি কই? আমার মুন্নি না কেমন যেন করতেছে, আমার মুন্নি মাথা ঘুরাই পড়ে গেছে, তুমি তাড়াতাড়ি বাড়ি আও। ঠিক এবার ক্যান্সার ধরা পড়ে। ডাক্তারের মুখ থেকে যখন ক্যান্সার শব্দটা বের হলো, নয়নের মনে হলো মহাপ্রলয় ঘটে গেছে। কি কইলেন? আমার মনির ক্যান্সার হয়েছে? নয়ন সাহেব, আপনার মেয়ের ক্যান্সার হয়েছে, তবে যত দ্রুত সম্ভব তাকে অপারেশন করাতে হবে। কত টাকা ডাক্তার সাহেব? আপনি অনেক দরিদ্র মানুষ, এটা আমরা করতে পারতেছি, তবে আপনার ব্যাপারের জন্য, আপনার এই বাচ্চার অপারেশনের জন্য 3 লাখ টাকার মতো লাগবে। 3 লাখ টাকা? যে মানুষটা দিনে 100 টাকা সঞ্চয় করতে পারে না, তার কাছে 3 লাখ টাকা মানে তো আকাশ ছোঁয়ার স্বপ্ন। কিন্তু বাবা তো হার মানতে জানে না। মেয়ের চিকিৎসার টাকা জোগাতে নয়ন দিন রাত পানি বিক্রি করে।
ক্ষুধা লাগলেও নয়ন 5 টাকার রুটি ছাড়া আর কিছু খায় না। এটাই কি বাবা? হ্যাঁ, বাবারা এমনই হয়। একজন বাবা হচ্ছে প্রত্যেকটা সন্তানের জন্য বটগাছ। এখন কি করবে নয়ন? পানি বিক্রি করে কি আর 3 লাখ টাকা জোগাড় হবে? না, এটা সম্ভব নয়। ষড়যন্ত্রের বিষাক্ত জাল। যখন এক ভাই রোদে পুড়ে পানি বিক্রি করে সন্তানের জীবন ভিক্ষা চাইছে, তখন অন্য ভাই আর তার স্ত্রী ছক কষছে কিভাবে তাকে ঘর ছাড়া করা যায়। ভাবি সাথীর লোভ আর ভাই রহিমের নির্লজ্জতা আজ সব সীমা ছাড়িয়ে গেছে। প্রথমে নয়ন তার বড় ভাইয়ের কাছে যায়। ভাইজান, আমি আপনারই খুঁজতেছি। ভাইজান, অনেক বড় একটা সর্বনাশ হয়ে গেছে ভাইজান। হ্যাঁ শুনছি, আমার কাছে কোনো টাকা টোকা নাই, আর ওইসব পেশাল আমার লাগে পড়তো না। আমার কাছে কোনো টাকা নাই, যাও। ভাইজান, আপনি আমার মনেরে বাঁচান ভাইজান। ডাক্তার কইছে অপারেশন করাইতে 3 লাখ টাকা লাগবে। ভাইজান, এত টাকা আমি কই পামু? ভাইজান, আপনি ছাড়া তো আমার আপন কেউ নাই। আমার মনেরে বাঁচান ভাইজান, আমার মনেরে বাঁচান আপনি। আমি তোরে টাকা দিতে পারি এক শর্তে। আব্বার যে সম্পত্তি তুই পাবি, ওই সম্পত্তি আমারে দিয়ে দিবি। তাও আমি 2 লাখ টাকা তোরে দিতে পারি। ওই সম্পত্তি তো 2 লাখ টাকার বেশি হবে না। দেখ চিন্তা ভাবনা কইরা কি করবি। কিন্তু 2 লাখ টাকার বিনিময়ে চায় তার ওই সম্পত্তি, আর 2 লাখ টাকার বেশি দিতে পারবে না বলে রহিম জানিয়ে দেয়। নয়ন এখন কি করবে? আরও 1 লাখ বাকি, কোথায় পাবে আরও 1 লাখ টাকা? এ কেমন ভাই? নয়ন নিরুপায় অবশেষে জমিটা বিক্রি করে দেয়, তাও মুন্নি বেঁচে থাকুক। 2 লাখ টাকা, এই টাকার বিনিময়ে কি মুন্নির জীবন ফিরে আসবে, নাকি নয়ন তার শেষ আশ্রয়টুকুও হারিয়ে পথে বসবে? মানুষের জীবন কি খুব সস্তা, নাকি কিছু মানুষের কাছে টাকার চেয়ে রক্তের দাম অনেক কম? নয়ন আজ তার শেষ সম্বলটুকু বাজি ধরেছে তার কলিজার টুকরা মুন্নিকে বাঁচাতে। কিন্তু সে জানত না, এই নিষ্ঠুর পৃথিবীতে শকুনের নজর শুধু মৃতদেহে থাকে না, জ্যান্ত মানুষের ভিটে মাটিতেও থাকে। নয়ন কি জানত সে আসলে মুন্নির জীবনের দলিলে নয়, নিজের ধ্বংসের দলিলে সই করল? তুমি আইছো? এতগুলো টাকা কই পাবা? আমাকে ওই ভিটাটা ভাইজানের কাছে বিক্রি করে দিছি। মুন্নির বাপ, তাইলে আমরা কই যামু, কই থাকমু? আমাগো তো ওই ভিটা ছাড়া আর কিচ্ছু নাই। রাস্তায় ঘুমামো, কি করবো এই ভিটা দিয়া? আমার মুন্নি যদি নাই বাসে, তাইলে আমাদের এই ভিটা দিয়া কি করবো? আমার মুন্নির অনেক কষ্ট হইতাছে, আর এর জন্য দায়ী আমি, এর জন্য দায়ী আমি, এর জন্য দায়ী আমি, এর জন্য দায়ী আমি। পানি ভাই, আমার ভাই হাসপাতালে ভর্তি ভাই, একটা পানি নেন ভাই, ভাই একটা পানি নেন ভাই, আমার ভাই হাসপাতালে ভর্তি ভাই, কেউ একটা পানি নেন ভাই, ভাই কেউ একটা পানি নেন, আমার ভাই হাসপাতালে ভর্তি ভাই, চিকিৎসা করাইতে অনেক টাকা লাগবে ভাই, কেউ একটা পানি নেন, কেউ একটা পানি নেন ভাই। রাত 10টা। নরন পানি বিক্রি করায় ব্যস্ত। আরও 1 লাখ টাকা জোগাতে হবে। হঠাৎ ফোনের শব্দ, ময়নার আর্ত চিৎকার। মুন্নির বাপ, সর্বনাশ হয়ে গেছে, আমার মুন্নি আর নাই, আমার মুন্নি আর নাই। নয়নের হাতের বাটন ফোনটা যখন মাটিতে পড়ে গেল, তখন শুধু ফোন নয়, নয়নের পৃথিবীটাই ভেঙে খান খান হয়ে গেল। পাথর হয়ে যাওয়া এক বাবা। মুন্নি, 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 মা!
বাড়ির সামনে যখন অ্যাম্বুলেন্সটি এসে দাঁড়ালো, চারপাশের বাতাস যেন ভারী হয়ে উঠল। গাড়ির ভেতর পড়ে আছে মুন্নির নিথর দেহ, যেখানে আর কোনো প্রাণ নেই, কোনো চঞ্চলতা নেই। নয়ন পাথর হয়ে দাঁড়িয়ে আছে, তার কণ্ঠ আজ বাকরুদ্ধ। কারণ সে তো শুধু একজন মানুষ নয়, সে একজন বাবা। সন্তানের নিথর দেহ কোন বাবা সইতে পারে? ওদিকে ময়না বুক ফাটানো চিৎকার করে আছড়ে পড়ছে। পাথরের মতো জমে থাকা নয়ন আর নিজেকে ধরে রাখতে পারল না। সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। সে যেন এক জ্যান্ত পাথর। যে জমি সে বিক্রি করল, সেই জমিতেই আজ মুন্নির কবর খুঁড়তে হচ্ছে। গল্পটা এখানেই শেষ হতে পারত, কিন্তু নয়নের মতো হাজারো বাবা আজও রাস্তায় পানি বিক্রি করে, রিকশা চালায়, আর মনে মনে প্রার্থনা করে যেন আর কোনো মুন্নিকে টাকার অভাবে বিনা চিকিৎসায় মরতে না হয়। গল্পটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভবিষ্যতে আপনি কোন ধরনের গল্প শুনতে চান, বাস্তবতা, ভালোবাসা, কষ্ট কিংবা অনুপ্রেরণার গল্প, সেটাও কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। যদি এই কাহিনী থেকে বিন্দুমাত্র শিক্ষণীয় কিছু খুঁজে পান, তবে ভিডিওটি শেয়ার করে অন্যদেরও সচেতন করুন। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।